যুবশক্তি প্রকল্পের আবেদন কি 22শে জুলাই থেকে শুরু হচ্ছে। আবেদন করার আগে যে সমস্ত ডকুমেন্ট তোমাকে গুছিয়ে রাখতে হবে সেগুলো নিয়ে বলে রাখবো, এবং তার সঙ্গে কি কি খেয়াল রাখতে হবে আবেদন করার আগে যাতে ভুল না হয় অন্নপূর্ণা ভান্ডারের মতো, সেই সমস্ত কিছু জানতে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। চলো শুরু করা যাক। তো যুবশক্তি প্রকল্প যেই 3000 টাকা এবং 2000 টাকা করে দেওয়া হবে, তাহলে জেনে নাও আবেদন শুরু করার আগে, আবেদন শুরু হওয়ার আগে জেনে নাও কিভাবে নিজেকে তুমি তৈরি রাখবে এবং নিজেকে রেডি রাখবে যাতে টাকাটা সহজেই পেতে পারো। প্রথমত, কর্মসংস্থানের আগে আর্থিক স্থিরতা দেওয়া হচ্ছে যুবশক্তি প্রকল্পের মূল লক্ষ্য। বর্তমানে এই প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য, যারা বেকারত্ব অবস্থায় আছো সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য দেওয়া হবে যাদের বয়স 21 থেকে 45 বছরের মধ্যে, তাদেরকেই এই প্রকল্পের টাকাটা দেওয়া হবে। তো এখানে যারা চাকরি করতে চাইছো বা কর্মসংস্থান করতে চাইছো, তাদের এই চাকরি পাওয়ার আগে পর্যন্ত চাকরির প্রস্তুতি নেওয়ার সময় বা কর্মসংস্থান তৈরি করার সময় তাদেরকে একটা আর্থিক সাহায্য প্রতি মাসে দেওয়াই এই প্রকল্পের উদ্দেশ্য, যাতে সেই আর্থিক সাহায্য নিয়ে সরকারের পক্ষ থেকে একটু তাদের পথটা মসৃণ হয়, যাতে সে নিজে সেলফ ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর হতে পারে। তাহলে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের আগে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করা এই প্রকল্পের মূল লক্ষ্য। সরকারি বা বেসরকারি চাকরির প্রস্তুতি কিংবা নিজস্ব দক্ষতা বৃদ্ধি মানে স্কিল ডেভেলপমেন্ট করে যাতে সে কর্মসংস্থান করতে পারে, তার জন্য এই প্রকল্পে চালু করা হয়েছে। যোগ্য প্রার্থীদের প্রতি মাসে সরাসরি তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে অনুদান ট্রান্সফার করা হবে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে এই প্রকল্পের মূল বিষয়। তাহলে এখানে কত টাকা অনুমোদন পাওয়া যাবে? তুমি যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে 2000 টাকা প্রতি মাসে পাচ্ছ। যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবুও 2000 টাকা প্রতি মাসে পাচ্ছ। যাদের গ্রাজুয়েশন সম্পূর্ণ হয়নি তাদেরকে 2000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এর মধ্যে আইটিআই, পলিটেকনিক যাই করো না কেন, গ্রাজুয়েশন পাস না করলে 2000 টাকা করেই পাবে প্রতি মাসে। কিন্তু যারা যে কোনো বিষয়ে গ্রাজুয়েট মানে গ্রাজুয়েশন পাস করে গেছো, বিএ, বিএসসি, বিকম যে কোনো বিষয়ে যে কোনো স্ট্রিমে, তারা এখানে 3000 টাকা করে প্রতি মাসে পাবে। যারা পোস্ট গ্রাজুয়েশন করেছো মানে গ্রাজুয়েশন হয়ে গেছে, তারাও কিন্তু 3000 টাকা করে পাবে। তাহলে মূল যেই নিয়মটা সেটা হচ্ছে বিএ পাস করলে তবেই 3000 টাকা, না হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে 2000 টাকা প্রতি মাসে। তাহলে এটা হচ্ছে এই প্রকল্পের আর্থিক অনুদানের পরিমাণ। তাহলে এই প্রকল্পে তুমি যোগ্য কিনা জেনে নাও। যোগ্যতার যে শর্ত সেটা হচ্ছে বয়স লাগবে 21 থেকে 45 বছরের মধ্যে, ছেলে ও মেয়ে সকলের বেলায় বয়সের নিয়মটা এক। মিনিমাম 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 45 বছর। 45 বছরের বেশি হলে এই প্রকল্প অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে যদি পেতে থাকতে। আচ্ছা, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে যারা ওয়েস্ট বেঙ্গলের নিউ বাসিন্দা তাদের 10 বছর কম করে পশ্চিমবঙ্গে থাকতেই হবে, তাহলেই সে আবেদন করতে পারবে। আর যারা জন্ম থেকেই পশ্চিমবঙ্গে আছো তাদের জন্য কোনো অসুবিধা নেই। আচ্ছা, সম্পূর্ণ বেকার হতে হবে, নির্দিষ্ট বেতনে চাকরি করলে হবে না। পারিবারিক মোট বার্ষিক আয় 12 লক্ষ টাকার নিচে হতে হবে। এটা কিন্তু অনেকে বুঝতে পারোনি, কারণ মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছিল যে মাসিক যাদের ইনকাম 1 লাখ টাকা তারা আবেদন করতে পারবে না, বা 1 লাখ টাকার বেশি তারা এই প্রকল্প পাবে না। তাহলে যারা পশ্চিমবঙ্গের বেকার রয়েছে এবং তাদের বেকার ছেলে মেয়েদের পরিবার, দেখা যায় যে 90 বা 99% তাদের মাসিক ইনকাম 1 লাখ নয়। মাসিক ইনকাম যাদের 1 লাখ তারা আর গরিব চলে না এবং তাদের এই ভাতার প্রয়োজনও নেই। তাহলে সবাই এখানে আবেদন করতে পারবেন, সবাই যোগ্য হবেন। কেউ ওই ইনকাম বা ইনকামের লিমিটের জন্য বাদ যাবেন এরকমটা খুবই কম, হাতে গুনে 0.1% হতে পারে। তো এটা খুবই ভালো একটা নিয়ম করেছে সরকার। তাহলে তোমার যদি সরকারি বা বেসরকারি চাকরি থাকে, স্থায়ী চাকরি থাকে, আবেদন করতে পারবে না। তুমি ব্যবসায়ী বা সেলফ এমপ্লয়েড যাকে বলে, নিজের কোনো কিছু বিজনেস আছে, তাহলেও আবেদন করতে পারবে না। পরিবারের কোনো সদস্য ইনকাম ট্যাক্স দিলে সেও কিন্তু আবেদন করতে পারবে না। এবার অনেকে প্রশ্ন করতে পারো যে দাদা, আমার বাড়িতে আমার বোনটা তোমার অন্নপূর্ণা পাচ্ছে, তাহলে আমি কি যুবশক্তি পাবো? হ্যাঁ, তোমার পরিবারে যদি কেউ অন্য কোনো ভাতা বা অন্য কোনো সুবিধা পায়, অন্য কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার প্রকল্পের আর্থিক অনুদান পায়, তাহলে তোমার আবেদন করতে কোনো অসুবিধা নেই। আবেদনকারী নিজে একই সঙ্গে দুটো প্রকল্পে টাকা পাবে না। যেমন তোমার বোন যদি অন্নপূর্ণা পেয়ে থাকে, প্রতি মাসে তার ঢুকছে এবং সে চাইছে অন্নপূর্ণা পাচ্ছি প্লাস আমি যুবশক্তি নেব, তাহলে হবে না, যে কোনো একটা। তাহলে আবেদনকারী ইন্ডিভিজুয়ালি সে যদি একা যে কোনো একটা প্রকল্পে আবেদন করলে পাবে। তোমার পরিবারের অন্য যে কেউ যে কোনো প্রকল্পে টাকা নিতে পারে, তুমি কোনো প্রকল্পের অন্য কোনো প্রকল্পে টাকা পাচ্ছ কিনা সেটা দেখাটা এখানে বিষয়বস্তু। তোমার বাবা যদি কৃষক বন্ধু পায়, তাহলে সেই তোমার বাবা যদি 45 বছরের মধ্যে বয়স হয় তোমার বাবার, এবং তোমার বাবা যদি কৃষক বন্ধু পায়, তাহলে একই সঙ্গে যুবশক্তি
পাবে না। তাহলে তোমার নামে কি অন্য কোনো প্রকল্পে টাকা ঢোকে অ্যাকাউন্টে? যদি না, তাহলে তুমি যুবশক্তিতে আবেদন করে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মহিলাদের জন্য যে নিয়মটা বললাম যে অন্নপূর্ণা ভান্ডার নাকি যুবশক্তি কোনটাতে অ্যাপ্লাই করবে, তো একই সঙ্গে যেহেতু দুই প্রকল্পের সুবিধা পাবে না, মানে অন্নপূর্ণা ভান্ডারও 3,000, তারপরে যুবশক্তিতেও 3,000, তাহলে 6,000 টাকা একদমই পাওয়া যাবে না। তাহলে আপনি যদি মহিলা বা মেয়ে মানুষ হন, তাহলে কোন প্রকল্পে আবেদন করবেন? যদি আপনি 10th পাস করে থাকেন, ভালো করে বুঝবেন, 10th পাস করে থাকেন বা 12 পাস করে থাকেন, মানে আপনার গ্রাজুয়েশন পাস যোগ্যতা নেই, তাহলে চোখ বন্ধ করে আপনার জন্য অন্নপূর্ণা যোজনাটাই উচিত। কেন অন্নপূর্ণা যোজনাতে মেয়েদের 3,000 টাকা, আর 10-12 পাস মেয়েদের যুবশক্তিতে 2,000 টাকা, তাহলে 1,000 টাকা বেশি আর্থিক অনুদান পাবেন অন্নপূর্ণাতে। তাহলে এটা একটা ক্যাটাগরি গেল, আশা করি ক্লিয়ার। দ্বিতীয়ত, যাদের বয়স 25 বছরের কম, মানে যাদের বয়স 21 থেকে 24 বছর 11 মাস পর্যন্ত, মানে অন্নপূর্ণাতে যে বয়সের লিমিট সেটা হচ্ছে 25 থেকে 60 বছর। তাহলে মেয়েরা 25 বছর না হলে তো অন্নপূর্ণা পাবে না। তাদের বয়স যদি 21 থেকে 25-এর মধ্যে হয়, তাহলে তাদের অপশন নেই, তাদের যুবশক্তিতে আবেদন করা লাগবে। সে 10 পাস করুক, সে 12 পাস করুক, সে গ্রাজুয়েশন পাস করুক, তার বয়স 25 বছর না হওয়া পর্যন্ত তাকে যুবশক্তি নিতে হবে। তাহলে 21 থেকে 25 বছরের মহিলা তারা যুবশক্তিতে আবেদন করো, 2,000 পাও, 3,000 পাও, তারা যুবশক্তি। কিন্তু বয়স যদি 25 হয়ে যায় এবং তোমার যদি গ্রাজুয়েশন পাস না থাকে, তাহলে অন্নপূর্ণা। আর যাদের গ্রাজুয়েশন পাস আছে, যে সমস্ত মহিলাদের, তাদের বয়স 21 থেকে 25 বা 25 থেকে 60 যাই হোক না কেন, তারা কি করবে? তারা আবেদন করবে এই যুবশক্তিতে। তাহলে তারা কিন্তু 3,000 টাকা করে পাবে, এবং যুবশক্তিতে অন্নপূর্ণা থেকে আরো একটু সুযোগ সুবিধা বেশি আছে, ওখানে আরো কিছু অ্যাড করা হবে ভবিষ্যতে। তাহলে আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে কি বলতে চাইছি। আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 10 বা 12 পাস করেছো যে সমস্ত মহিলারা, যে কোনো বয়সী, তারা 3,000 টাকা করে পাচ্ছ অন্নপূর্ণাতে, অ্যাপ্লাই করো। কিন্তু যদি 25 বছর না হয়ে থাকে, তাহলে তো অন্নপূর্ণা পাবে না, তাহলে তারা যুবশক্তিতেই করো, 2,000 পাও, 25 বছর হয়ে গেলে অন্নপূর্ণাতে চলে যাবে। আবার যে সমস্ত মহিলারা গ্রাজুয়েশন পাস করেছো, তারা শুধুমাত্র যুবশক্তিতে আবেদন করো। আবার যদি বয়স না হয়, তাহলে তোমরা কি করো, মানে বয়স হয়ে গেলে অন্নপূর্ণা, বয়স না হলে যুবশক্তি। তাহলে বয়স 25 বছর বা তার বেশি এবং ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন, তাহলে অন্নপূর্ণা ভান্ডারেই থাকুন, বদলানোর দরকার নেই, কারণ যুবশক্তি এখনো চালু হয়নি। আচ্ছা, আবেদনের আগে যে সমস্ত ডিটেলস বা ডকুমেন্ট দেখতে হবে, প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, চালু মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এইগুলো লাগবেই। তো তোমার আইডি প্রুফ হিসাবে তোমার আধার কার্ডের নামের বানান সবকিছু সমস্ত ডকুমেন্টের সঙ্গে ম্যাচ আছে কিনা, মানে আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে ম্যাচ করছে কিনা, ভোটার কার্ডের নাম প্যান কার্ডের সঙ্গে ম্যাচ করছে কিনা, আবার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা, এগুলো দেখে নেবে, কারণ অনেকের নামের বানান, জন্ম তারিখে ভুল আছে, এগুলো আগে ঠিক করে নাও, এখনো সময় আছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে সর্বশেষ তোমার শিক্ষাগত যোগ্যতা, তার মার্কশিট বা সার্টিফিকেট, শুধুমাত্র সর্বোচ্চ যোগ্যতার জন্য। তাহলে 3,000 টাকা নিতে চাইলে গ্রাজুয়েশন পাসের সমস্ত ডকুমেন্ট দেবে। আর যদি 10 পাস 12 পাস করে থাকো, গ্রাজুয়েশন পাস নেই, তাহলে সার্টিফিকেট নেই, তার স্বাভাবিক, তাহলে 10th টুয়েলভের মার্কশিট, সার্টিফিকেট, এগুলো জোগাড় করে রাখো। বয়সের প্রমাণ, তোমার বয়স যে এখানে 21 বছর হয়েছে সেটা প্রমাণ করার জন্য বার্থ সার্টিফিকেট দিতে পারো, না হলে মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, ঠিক আছে। আয়ের প্রমাণ, তুমি যে বেকার বা তোমার পরিবারের যে 1 লাখ টাকার কম ইনকাম, সেই ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েতের প্রধান বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বা বিডিও থেকেও আনতে পারো, অথবা যদি সেলফ ডিক্লারেশন চলে, তাহলে সেটাও তুমি দিতে পারো যে 1 লাখ টাকার কম ইনকাম তুমি আবেদন করার জন্য যোগ্য। আচ্ছা, সরাসরি টাকা অ্যাকাউন্টে পেতে তোমার ব্যাংকের সঙ্গে যা রেডি করে রাখতে হবে। প্রথমত, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যবহার করবে। অর্থাৎ ছেলে বা মেয়ে যে আবেদন করো না কেন, তোমার একার নামে যেন অ্যাকাউন্ট থাকে, জয়েন্ট অ্যাকাউন্ট দেবে না, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো জয়েন্ট অ্যাকাউন্ট দেবে না, নিজের নামে সিঙ্গেল অ্যাকাউন্ট দেবে, ব্যাংক অ্যাকাউন্ট। এবার অ্যাক্টিভ আছে কেওয়াইসি চেক করো, তোমার ব্যাংকের সঙ্গে আধার প্লাস প্যান লিঙ্ক আছে কিনা, অ্যাকাউন্ট চালু আছে কিনা, সেগুলো তোমাকে দেখতে হবে, এবং ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা এটাও দেখে নেবে। এর সঙ্গে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক, যেমনটা কি বললাম। তাহলে তোমার এখানে ব্যাংকের সঙ্গে কি কি লিঙ্ক রাখতে হবে? প্রথমত, এই যে ব্যাংকটা, এটা হতে হবে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট, এর সঙ্গে তোমার আধার প্লাস প্যান লিঙ্ক থাকতে হবে, আবার এর সঙ্গে তোমার ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তাহলে এইগুলো একবার চেক করে নেবে ভালো করে যে এগুলো তোমার করা আছে কিনা। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। অনেকে এটা ভুল করো। তো তোমার যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা তোমার আধার কার্ডের সঙ্গেও লিঙ্ক রাখবে, সেম মোবাইল নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক লাগবে, সেম মোবাইল নাম্বারটা যুবশক্তিতে আবেদন করার সময় ইউজ করবে। তাহলে একটাই মোবাইল নাম্বার দেবে, আলাদা আলাদা দেবে না। মোবাইল নাম্বার আধারের সঙ্গে, সেই মোবাইল নাম্বার ব্যাংকের সঙ্গে, সেই মোবাইল নাম্বার যুবশক্তিতে ফর্মে বা ফর্ম ফিল আপ করার সঙ্গে। তো একটা ফোন নাম্বার দিয়েই করবে, তাহলে অসুবিধা হবে না।
অন্যদের থেকে এক ধাপ নিজেকে এগিয়ে রাখতে এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার করে রাখতে পারে। কেন জরুরি? এটা বেকারত্বের প্রমাণ দেয় এবং সরাসরি সরকারি ভেরিফিকেশন প্রক্রিয়াকে দ্রুত করে। তো তোমাকে যেতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এই পোর্টালে গিয়ে তোমাকে কি করতে হবে, নিউ এনরোলমেন্ট জব সিকার অপশনে ক্লিক করতে হবে। ফর্ম আসবে, সেই ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মে তোমার সঠিক তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং একটা প্রফেশনাল বায়োডাটা আপলোড করে দিতে হবে। এরপরে তুমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত হয়ে যাবে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ একটা টেম্পোরারি আইডি হয়ে যাবে। যেমন আমি ক্রোমে আসলাম এবং এসে সার্চ করলাম এমপ্লয়মেন্ট ব্যাংক, আমি গুগলে সার্চ করলাম, প্রথমে ওয়েবসাইট চলে আসবে, দেখো এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in। এটা হচ্ছে রাজ্যের যে বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প তার পোর্টাল, এবং এখানে তুমি নাম নথিভুক্ত করে রাখলে তুমি যে বেকার সেটা প্রমাণিত হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে ডকুমেন্ট আপলোড করতে হয়। এখানে এসে যে নিউ এনরোলমেন্ট জব সিকার এখানে ক্লিক করবে, ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে একদম স্ক্রল করে নিচে আসো, এখানে টিক মার্ক করো, এইবার অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ। এখানে এইবার যে ফর্মটা আসলো এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। দেখো ফর্ম ফিল আপ নিয়ে ভিডিও অলরেডি দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে নিও, তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে প্রথমত আবেদনকারী পার্সোনাল ইনফরমেশন, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতার বিবরণ, তুমি কোন ভাষা জানো, শারীরিক মাপঝোঁক, বায়োডাটা আপলোড করতে হবে, এখানে ফটো আপলোড করতে হবে, কাজের ডিটেল দিতে হবে, অন্যান্য তথ্য দিয়ে ফর্মটা সাবমিট করবে। সাবমিট করার পরে এখানে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখো, এখানে বলা আছে নাম এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা মাধ্যমিকের সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট বা ডেট অফ বার্থের সার্টিফিকেট, মানে বার্থ সার্টিফিকেট। এবার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তার জন্য রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড যে কোনো একটা আপলোড করতে হবে। যদি তোমার কাস্ট এখানে SC ST OBC এগুলো হয় তাহলে সেই কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, তাদের জন্য সরকারি হাসপাতাল থেকে 40% মিনিমাম ডিসেবিলিটি আছে তার একটা সার্টিফিকেট এনে সেটা আপলোড করতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতার মার্কশিট আপলোড করতে হবে, যেমন সমস্ত এক্সাম বা সমস্ত সেমিস্টারের মার্কশিট আপলোড করতে হবে। এইগুলো আপলোড করলে তোমার ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট হয়ে যাবে। তুমি যে ফোন নাম্বার দেবে সেই ফোন নাম্বারে দেখবে একটা SMS করে টেম্পোরারি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, এবং এই ফর্ম ফিল আপ হয়ে গেলে তুমি বেকার ভাতা বা তুমি যে বেকার সেটা হয়ে গেল যোগ্য, তাহলে ওইটা তুমি নিজের নাম নথিভুক্ত করে রাখো, ঠিক আছে? আচ্ছা, কবে থেকে শুরু হচ্ছে? বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে 22শে জুলাই থেকে 1লা আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা রয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার কোনো অফিসিয়াল সোর্স আমরা খোঁজার চেষ্টা করেছি, কোনো অফিসিয়াল সোর্স পাইনি। তাহলে যদি সরকারি কোনো ঘোষণা আসে তাহলেই বলতে পারবো যে 22শে জুলাই শুরু হবে কি হবে না, তবে 22শে জুলাই ধরার কোনো কারণ নেই। সরকারি যে ঘোষণা সেই অনুযায়ী অক্টোবর মাস নাগাদ এই যুবশক্তি শুরু হবে। তাহলে অক্টোবর মাস থেকে এই প্রকল্পের অর্থ প্রদান শুরু হওয়ার কথা সম্ভাবনা রয়েছে। এটা মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী মহাশয় বাজেটে ঘোষণা করেছিলেন যে অক্টোবর মাস থেকে এই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। সেক্ষেত্রে 22শে জুলাই শুধুমাত্রই ফেসবুকে বা অন্য সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি, এর কোনো ভিত্তিহীন যুক্তি, এর কোনো সত্যতা আমরা পাইনি, যাই বলতে পারলাম না। তবে অক্টোবর থেকে শুরু হবে সেটা ঘোষণা আছে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের আগে এই সমস্ত ডকুমেন্ট তুমি জোগাড় করে রাখো যেগুলো আমি বললাম। তবে যেমন অন্নপূর্ণা যোজনা শুরু হওয়ার আগে যে ফুল প্রুফ একটা নোটিশ পাবলিশ হয়েছিল, যুবশক্তিতেও তাই অনলাইনে ফর্ম ফিল আপ বা অফলাইনে ফর্ম ফিল আপ যেভাবেই চালু হোক না কেন, তার আগে এর নোটিফিকেশন বেরোবে, সেই নোটিফিকেশনে সমস্ত কিছু দেওয়া থাকে। তাই চিন্তা করার কোনো কারণ নেই। এখন যেমন অন্নপূর্ণা নিয়ে সরকার ফোকাস করছে, তো অন্নপূর্ণা চলছে, এরপরে অক্টোবর থেকে যুবশক্তি ফোকাস করবে, তখন যুবশক্তি চলবে। তাই খবর পেয়ে যাবেন, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ডকুমেন্ট গুলো আপনি গুছিয়ে রাখতে পারেন এখন থেকেই। তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি? আজকেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড় করা শুরু করে দিন এবং একটা ফোল্ডারে গুছিয়ে রাখবেন। ব্যাংকের KYC এবং আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করে আসবেন। KYC না থাকলে KYC টা করে নেবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করে এক্সচেঞ্জ কার্ড যেটা আছে, কার্ড তো পাবেন না, ওই টেম্পোরারি আইডিটাই সংগ্রহ করে রাখুন। সুযোগের অপেক্ষায় না থেকে সুযোগের জন্য প্রস্তুত হন, সেটাই বলা আছে। মানে এখানে নিজের নাম নথিভুক্ত করে রাখতে পারেন অ্যাজ এ এক্সাম অ্যাডভান্টেজ। তবে এইটা লাগবেই, বাধ্যতামূলক, সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশে বলা হয়নি। তবে যেহেতু এই প্রকল্প বেকারদের জন্য, বেকারদের উদ্দেশ্যে তৈরি করা, তাই বেকারত্বের প্রমাণ হিসাবে এখানে নাম নথিভুক্ত হলে সেটা চাইতে পারে। অপশনালে কোনো সেলফ ডিক্লারেশন যেটা, সেটা চাইতে পারে, বা বলতে পারে যে তুমি পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা BDO থেকে একটা আনএমপ্লয়েড মানে বেকারত্বের সার্টিফিকেট আনো, সেটাও বলতে পারে যদি সরকার চায় সেটা। তো সেটা আমরা সঠিক বা 100% নিশ্চিত তখনই হব যখন নোটিশ প্রকাশিত হবে। অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা সরকারি অফিসিয়ালি ঘোষণা, তার আগে আপাতত এখন কোনো কিছু চিন্তা করার কারণ নেই। নোটিশ যখন দেবে তখন ডিটেলে আমরা আপনাদেরকে সেটা জানাবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম সেগুলো জোগাড় করে রাখবেন। মোবাইল নাম্বার যেটা, সেই একই মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন, ব্যাংকের সঙ্গেও লিঙ্ক করবেন, এবং যুবশক্তির ফর্ম ফিল আপ করার সময় সেই মোবাইল নাম্বারই দেবেন। আর ডকুমেন্টগুলো অবশ্যই জোগাড় করে এখন থেকে রাখা শুরু করে দিন। তাহলে এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। অক্টোবর থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা আছে। 22শে জুলাই থেকে 1 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে কিনা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে নোটিফিকেশন আসলে যদি আগে শুরু হয়ে যায় তাহলে জানতেই পারবেন, তখন আমরা বলে দেবো। ভিডিওটা
কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।